আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সাথে আছে আমি তাসিন আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান লেকচার 20 নিয়ে, যেখানে আমরা কথা বলবো ব্যয় এবং ব্যয়ের শ্রেণীবিভাগগুলো নিয়ে। সো নর্মালি এই অধ্যায় থেকে আমাদের যদি বোর্ড প্রশ্নের কথা বলি তাহলে সেখানে কোনো ম্যাথ থাকে না, তবে এই অধ্যায় থেকে আমাদের অ্যাডমিশনে অনেক এমসিকিউ পরীক্ষা আসে এবং বোর্ড পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে এমসিকিউ। সেজন্য আমরা এই অধ্যায়টি একটু খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি এবং তোমরা খুব সুন্দরভাবে সেটাকে নেওয়ার চেষ্টা করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা লেকচারটি শুরু করে দেই। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমরা প্রথমে দেখব কস্ট এবং এক্সপেন্সের মধ্যে তফাৎ কী। নর্মালি আমরা কি বলি যে আমাদের বাংলা আভিধানিক অর্থে আমরা কস্টের অর্থ জানি ব্যয়, অথবা এটাকে আমরা কিন্তু খরচও বলি। আবার অপরদিকে এক্সপেন্সের অর্থ খরচ এবং ব্যয় উভয়ই বলা হয়। সো কস্টের অর্থ যদি খরচ এবং উভয় বলা হয়, এক্সপেন্সের অর্থ যদি আমরা খরচ এবং ব্যয় উভয় বলি, তাহলে এই দুটার আলাদা ইংলিশ ওয়ার্ড দেওয়ার মানেই বা কী ছিল। সো এই সব বিষয় থেকে আজকে আমরা আলোচনা করব যে কস্ট এবং এক্সপেন্স কখনোই এক নয়, টোটালি হচ্ছে একটা আলাদা জিনিস। তো চলো সেই জিনিসটা আমরা এখন ক্লিয়ার হয়ে নিচ্ছি। কোনো কিছু অর্জন করার জন্য যে মূল্য বা সম্পদ ত্যাগ করা হয় তাকে আমরা বলি মূলত কস্ট। অর্থাৎ আমরা যদি কোনো কিছু অর্জন করতে চাই, তার বিপক্ষে যদি কোনো মূল্য অথবা সম্পদ আমরা কি করি, ত্যাগ করি, তখন তাকে আমরা বলছি হচ্ছে কস্ট, নট এক্সপেন্স। আমরা তাকে কি বলছি, কস্ট বলছি। অর্থাৎ কস্ট হচ্ছে পণ্য বা সেবা জন্য অথবা সুবিধা গ্রহণের একটা মূল্য। তুমি যে পণ্য চাচ্ছ বা সেবাটা চাচ্ছ, সেই সেবাটার একটা বিনিময় মূল্য হিসেবে কাজ করে আমাদের এই কস্টটা। ওকে, অন্যদিকে কস্টের যে অংশ আমার নিঃশেষিত হয়েছে সেই অংশকে এবং একটি হিসাব করলে আয়ের বিপরীতে চার্জ করা হয় তাকে আমরা বলছি এক্সপেন্স। তাহলে কস্টের যদি আমরা ডেফিনেশন জানি তাহলে বলবো যে কস্ট হচ্ছে পণ্য বা সেবার জন্য অথবা সুবিধা গ্রহণের একটি মূল্য। অপরদিকে কস্টের যে অংশ নিঃশেষিত হয়েছে বা মেয়াদ অতিক্রান্ত হয়েছে, উত্তীর্ণ হয়েছে এবং একটি হিসাব করলে আয়ের বিপরীতে চার্জ করা হয়েছে তাকে আমরা কি বলবো, এক্সপেন্স বা খরচ বলবো। ব্যয় এবং খরচের বাংলা পরিভাষায় ভিন্ন হওয়া অবশ্যই বাঞ্ছনীয়, কিন্তু আমরা সেটা কখনোই দেখতে পারি না আমাদের বাংলা পরিভাষায়। এক্ষেত্রে আমরা বলবো যে এখানে অবশ্যই তার একটা পরিবর্তন থাকা বাঞ্ছনীয় বা উচিত। এক্ষেত্রে কস্টের অর্থ বাংলা অর্থ ব্যয় এবং এক্সপেন্সের বাংলা অর্থ আমরা বলবো খরচ। অথচ আমাদের দেশে কস্টের বাংলা অর্থ ব্যয় এবং খরচ উভয়, অপরদিকে আবার এক্সপেন্সের বাংলা অর্থ আমরা ব্যয় এবং খরচ উভয়ই বলে থাকি। এই জাতীয় সমস্যায় ব্যয় বা খরচ দ্বারা কস্ট এক্সপেন্সের মধ্যে কোনটা বোঝাচ্ছে তা আমাদের সতর্কতার সাথে বুঝে নিতে হবে। তাহলে কিভাবে বুঝবো? আমরা জানলাম যে কস্ট হচ্ছে কোনো একটি সেবা বা পণ্য গ্রহণের একটা বিনিময় মূল্য, এবং এই কস্টের যে নিঃশেষিত অংশটা আছে এবং সেটি একটি নির্দিষ্ট হিসাবকালে আয়ের বিপরীতে আমরা যখন চার্জ করব তখন তাকে বলছি এক্সপেন্স। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কস্ট এবং হচ্ছে এক্সপেন্স কখনোই কি হতে পারে না, সমান হতে পারে না। যদি কস্ট এবং এক্সপেন্স টোটালি ডিফারেন্ট জিনিস, তার মানে আমরা কস্টের বাংলা খরচ এবং ব্যয় উভয় বলতে পারবো না। ঠিক এমনইভাবে এক্সপেন্সের বাংলা কখনোই আমরা কি বলতে পারবো না, ব্যয় এবং খরচ বলতে পারবো না। তাহলে এক্সপেন্সকে আমরা বলতে হবে খরচ এবং হচ্ছে আমাকে ব্যয়কে বলতে হবে, কস্টকে বলতে হবে ব্যয়। আচ্ছা, এবার আসি একটু ব্যয় সম্পর্কিত কথাবার্তায়। ব্যয়টা আমরা জানলাম কি, যে কোনো পণ্য বা সেবার অর্জনের বিনিময় মূল্য হিসেবে কাজ করে। কোনো পণ্য বা সেবা বা কোনো সম্পদ অর্জনের জন্য নগদ টাকা প্রদান বা ওই প্রকার দায় স্বীকার অথবা ওই মূল্যের কোনো সেবা বা অন্য কোনো সম্পত্তি প্রদান করাকে আমরা বলছি কস্ট, যেটাকে এক কথায় বলছি আমরা পণ্য বা সেবা গ্রহণের একটা বিনিময় মূল্য হিসেবে। ব্যয় অবশ্যই কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হবে। সেই উদ্দেশ্যগুলো কি, যখন আমরা একটা ব্যয় হিসেবে গণ্য করব তখন সেই ব্যয়কে অবশ্যই একটা নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে রিলেটেড হইতে হবে। সেই উদ্দেশ্যগুলো কি হতে পারে পণ্য অথবা সেবা উৎপাদন, এটা একটা উদ্দেশ্য হইতে পারে। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পারি পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে যে খরচগুলো হয় বা যেটা হয় সেটাকে আমরা কি বলছি, খরচ না বলে আমরা ব্যয় বলবো। সো এই ব্যয়টা অবশ্যই একটা নির্দিষ্ট উদ্দেশ্য, কি উদ্দেশ্য সেটা হতে পারে আমার পণ্য অথবা সেবা উৎপাদনের উদ্দেশ্য। আচ্ছা, ব্যয় আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জন্য প্রদায় হতে পারে। ব্যয় সবসময় অর্থের অঙ্কে কি হবে, আমার পরিমাপযোগ্য হবে। তাহলে ব্যয়ের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখলাম সেটা হচ্ছে যে ব্যয়কে অবশ্যই কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হইতে হবে, যেমন পণ্য অথবা সেবা উৎপাদন। ব্যয় অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জন্য প্রদায় হতে পারে এবং ব্যয় সবসময় একটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। সো এই তিনটে যদি তোমরা মাথায় রাখো এবং পরবর্তীতে যখন আমরা খরচের ডেফিনেশনের যে খরচের যে ফিচারগুলো আমরা দেখব, তাহলে এর সাথে আমরা সেটা কি করতে পারবো, ডিফারেন্সিয়েট করতে পারবো। তো চলো দেখি নেক্সট স্লাইডে আমাদের জন্য কি আছে। হ্যাঁ, নেক্সট স্লাইডে আমাদের জন্য আছে ব্যয়। এই ব্যয়কে আমরা তিনটি দিক থেকে চিন্তা করতে পারি, ব্যয়কে তিনটি ভাবে আমরা কি করতে পারি, বিশ্লেষণ করতে পারি। একটি হচ্ছে খরচ,
একটি হচ্ছে ক্ষতি, একটি হচ্ছে আমার সম্পত্তি। হ্যাঁ, এখন মনে করতে পারো যে ব্যয় এবং ব্যয়ের মধ্যে খরচের বিশ্লেষণ কীভাবে আসে? অবশ্যই আসে। তাহলে আমরা এই জাস্ট প্রথমে মনে রাখো যে ব্যয়কে আমরা তিনটিভাবে বিশ্লেষণ করতে পারি। নাম্বার 1 খরচ, নাম্বার 2 ক্ষতি, নাম্বার 3 সম্পত্তি। দেন আমরা পরবর্তীতে যখন বিশ্লেষণ করছি তখন আশা করছি বিষয়টি তোমরা বুঝে যাবে। তাহলে এই খরচ বলতে আমরা কি বুঝি? খরচ বলতে আমরা বুঝি একটা হচ্ছে অতিবাহিত অংশ বা উত্তীর্ণ অংশ। অতিবাহিত অংশ বা উত্তীর্ণ অংশ, এবং যা হতে আমরা কি পেয়েছি? সুবিধা পেয়েছি। তাহলে খরচ হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য অতিবাহিত অংশ, তারপর হচ্ছে কি আমরা বলতে পারি উত্তীর্ণ অংশ, এবং যার থেকে আমাদের কি হয়েছে? সুবিধা প্রাপ্ত হয়েছে। অপরদিকে ক্ষতিটা কি? যেটাও একটি অতিবাহিত বা উত্তীর্ণ অংশ, কিন্তু সেখান থেকে আমরা কোনো সুবিধা পাইনি এবং সেখান থেকে যে ভবিষ্যতে পাবো এমনও না। তার মানে ক্ষতিটা হচ্ছে এটাও একটা উত্তীর্ণ অংশ, কিন্তু এখান থেকে আমরা বর্তমানে কোনো সুবিধা পাইনি এবং ভবিষ্যতে কোনো সুবিধা এখান থেকে আমরা পাবো না। তাহলে সম্পদটা কি? সম্পদ হচ্ছে একটা অনতিবাহিত অংশ বা মেয়াদ অনুত্তীর্ণ অংশ, যেটা কখনো আমাদের প্রতিষ্ঠানে উত্তীর্ণ হয়নি এবং ভবিষ্যতে এর থেকে কি পাওয়া যাবে? সুবিধা। বর্তমানে তো পাচ্ছি, তার সাথে এখান থেকে আমরা ভবিষ্যতে একটা সুবিধা পাবো। তাহলে আমরা যদি একটু এক নজরে সব কিছু দেখতে যাই যে ব্যয় ইকুয়াল টু কি? ব্যয় ইকুয়াল টু হচ্ছে আমার অতিবাহিত খরচ প্লাস অনতিবাহিত খরচ। এই অতিবাহিত খরচের মধ্যে কী কী আইটেম যায় বা এই অতিবাহিত খরচ কার কার সাথে যায়? আমার যায় হচ্ছে খরচ এবং ক্ষতির সাথে। কেননা আমরা যখন ক্ষতি পড়েছি, খরচ পড়েছি, তখন পড়েছিলাম যে খরচের ক্ষেত্রে যে খরচ একটা অতিবাহিত অংশ এবং হচ্ছে ক্ষতিটাও একটা অতিবাহিত অংশ। তাহলে সেই জন্য আমরা অতিবাহিত খরচ অন্তর্ভুক্ত করছি খরচকে এবং ক্ষতিকে। তারপরে যদি আমরা বলি যে ব্যয় ইকুয়াল টু কি? আমরা জানলাম ব্যয়কে তিনটিভাবে বিশ্লেষণ করা যায়। কি কি? একটা হচ্ছে খরচ, একটা হচ্ছে ক্ষতি, একটা হচ্ছে সম্পত্তি। তার মানে আমরা খরচ, ক্ষতি, সম্পত্তি টোটাল ইকুয়ালকে আমরা সমষ্টি করে যা পাবো, টোটাল সামেশন, এই টোটাল কস্টের যে সাজেশন টোটালটা আছে এটার সমষ্টিকে আমরা কি বলছি? তোমার হচ্ছে ব্যয় বলছি। তাহলে এখান থেকে যদি আমাকে প্রশ্ন করা হয় বা এমসিকিউতে এইভাবে বলা হয় যে ব্যয় ইকুয়াল টু কি, নিচে যদি দেওয়া থাকে অতিবাহিত অংশ প্লাস অনতিবাহিত অংশ, তাহলে আমাকে এটা অ্যান্সার নিতে হবে। আর যদি এভাবে দেওয়া থাকে ব্যয় ইকুয়াল টু খরচ প্লাস ক্ষতি প্লাস সম্পত্তি, এইটা নিতে হবে। এবং যদি বলা হয় যে অতিবাহিত খরচ ইকুয়াল কি? হট। এটা বললো অতিবাহিত খরচ ইকুয়াল টু হট, তখন আমাকে কি করতে হবে? আমরা জানি অতিবাহিত খরচের সাথে কি কি রিলেটেড? খরচ এবং আমার ক্ষতিটা রিলেটেড। সো আশা করছি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসি খরচের ক্ষেত্রে। আমরা ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের কিছু ফিচার দেখেছিলাম, এবার খরচের আমরা কিছু ফিচার দেখবো। সেটি হচ্ছে খরচ বলতে আগে কী বুঝি সেটা প্রথমে বুঝি। খরচ হচ্ছে আমাদের কষ্টের নিঃশেষিত অংশ, যেটা নির্দিষ্ট আমরা আয়ের বিপরীতে কী করি? চার্জ করি। আচ্ছা, এখানে ব্যয়ের যে অংশ বা কষ্টের যে অংশ থেকে সুবিধা ভোগ করা হয়েছে বা ব্যবহারের মাধ্যমে আয় বা মুনাফা পাওয়া গেছে তাকে আমরা বলছি খরচ। তার মানে এখানে খরচ বলতে বোঝানো হয় যে যা থেকে আমরা কি হয়েছে? সুবিধা প্রাপ্ত হয়ে গেছে, যেটা খরচের ফিচারের মধ্যে আমরা দেখলাম খরচের মধ্যে থেকে সুবিধা প্রাপ্ত হয়ে গেছে এবং এটি একটি অতিবাহিত অংশ। সেটি আমরা ডেফিনেশনে বলেছি যে ব্যয়ের যে অংশ থেকে সুবিধা ভোগ করা হয়েছে বা ব্যবহারের মাধ্যমে আয় বা মুনাফা পাওয়া গেছে তাই হচ্ছে আমাদের একটা এক্সপেন্স অথবা খরচ। সো এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে আমাদের খরচ যেটি, সেটি হচ্ছে আমাদের একটা মুনাফা জাতীয় ত্যাগ। ঠিক আছে, খরচ কখনোই মূলধন জাতীয় ত্যাগ হইতে পারে না। খরচ সবসময় একটা হচ্ছে মুনাফা জাতীয় ত্যাগ। এটি শুধুমাত্র ব্যয়ের একটি অংশ। আমরা বলেছিলাম না কষ্টের একটি নিঃশেষিত অংশ? হ্যাঁ, এটি শুধুমাত্র একটি কষ্টের বা ব্যয়ের নিঃশেষিত অংশ বা অতিক্রান্ত অংশ। এবং এটি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, যেটা মেয়াদটা আমরা উত্তীর্ণ করে ফেলেছি, যেটা আমরা খরচের ফিচারে দেখেছি যে এটি হচ্ছে একটা উত্তীর্ণ বা হচ্ছে তোমার অতিবাহিত এবং হচ্ছে এখান থেকে সুবিধা আমরা কি হয়েছে? প্রাপ্ত হয়েছে। এরপরে খরচ থেকে যে প্রাপ্ত সুবিধা আমাদের কি হয়? চলতি হিসাব করে শেষ হয়ে যায়। কেন চলতি হিসাব করে শেষ হয়ে যায়? কারণ প্রথমে আমরা বলেছি এটা হচ্ছে মুনাফা জাতীয় ত্যাগ, আর মুনাফা জাতীয় যা কিছু আছে তার সবসময় আমাদের 1 বছরের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ 1 বছরের বাইরে যাবে না। সো যেহেতু আমরা মুনাফা জাতীয় ত্যাগ বলছি এবং যার ডিউরেশন হচ্ছে আমার 1 বছর, সো এটা কখনোই আমাদের কি হতে পারে না? একটা চলতি হিসেবে বাইরে যেতে পারে না। সো এটা নর্মালি কিসের মধ্যে শেষ হবে? একটা চলতি হিসাবকালের মধ্যে এটাকে শেষ হতে হবে এবং সেই শেষ হতে বাধ্য, কেননা তার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ত্যাগ। এরপরে এই যে খরচগুলো আছে সেগুলো কী ধরনের হতে পারে? যেমন আমরা খরচের মধ্যে বলি অবচয় একটি খরচ, সুদ প্রদান একটি খরচ, প্রশাসনিক খরচ একটি খরচ, বিক্রিত পণ্যের ব্যয় এটিও একটি খরচ। সো এগুলোকে আমরা বলছি হচ্ছে খরচ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে নিচের কোনটি খরচ, তাহলে আমরা বলবো হচ্ছে অবচয়, সুদ প্রদান, প্রশাসনিক খরচ, বিক্রিত পণ্য ব্যয় এবং এই রিলেটেড আরও যা কিছু হচ্ছে সবগুলো হচ্ছে আমার কিসের মধ্যে যাবে? খরচের মধ্যে যাবে। সো আশা করি যে খরচের ফিচারগুলো তোমরা অনেকভাবে ভালোভাবে বুঝতে পেরেছো এবং খরচের সাথে আমরা ব্যয়ের ফিচারগুলোর কিছু পার্থক্য তোমরা বের করতে পারবে আশা করি। এবার আমরা যেটি দেখবো সেটা হচ্ছে ব্যয় শ্রেণী বিভাগ। সো আমরা ব্যয় এবং কষ্টের মধ্যে পার্থক্য দেখলাম, এবার আমরা দেখব ব্যয়ের শ্রেণী বিভাগ। ওকে, সো ব্যয় শ্রেণী বিভাগের মধ্যে আমরা দেখছি প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে উৎপাদন ভিত্তিক শ্রেণী বিভাগ।
কি ভিত্তিক শ্রেণীবিভাগ? উৎপাদন ভিত্তিক শ্রেণীবিভাগ। উৎপাদনে ব্যবহৃত উপাদানের ভিত্তিকে আমরা ব্যয়কে আবার তিনটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে কাঁচামাল, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে আমরা ব্যয় শ্রেণীবিভাগের মধ্যে প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের উৎপাদন ভিত্তিক শ্রেণীবিভাগ। এই উৎপাদন ভিত্তিক শ্রেণীবিভাগকে আমরা আবার কয়টি ভাগে বিভক্ত করছি বা এর এলিমেন্টস কয়টি বা কম্পোনেন্টস কয়টি? তিনটি। একটি হচ্ছে আমাদের কাঁচামাল, একটি হচ্ছে শ্রম, একটি হচ্ছে অন্যান্য ব্যয়। তো চলো এবার আমরা দেখে নেব কাঁচামাল কি, শ্রম কি এবং অন্যান্য ব্যয়গুলো কি বা কাকে বলে। কাঁচামাল হচ্ছে উৎপাদনের জন্য ব্যবহৃত সকল প্রকার কাঁচামালের ব্যয়, যাকে প্রত্যক্ষ কাঁচামাল এবং পরোক্ষ কাঁচামালে আমরা দুই ভাগে বিভক্ত করি। কাঁচামালটা হচ্ছে যে তুমি একটা পণ্য যখন উৎপাদন করবা তখন সেই পণ্যটার মূল র মেটেরিয়ালস হিসেবে যেটি ব্যবহার হয় সেটিকে আমরা বলছি কাঁচামাল, যেটি ছাড়া আসলে পণ্যটি উৎপাদন করা কখনো সম্ভব হয় না। সেটি হচ্ছে কাঁচামাল এবং সেটিকে আমরা প্রত্যক্ষ কাঁচামাল এবং পরোক্ষ কাঁচামাল এই দুই নামে আবার কি করতে পারি? বিভক্ত করতে পারি। তারপরে শ্রম হচ্ছে যে বিভিন্ন কার্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের নিকট হতে প্রাপ্ত শ্রম বা সেবার বিনিময় মূল্য হচ্ছে একটা শ্রম। তাহলে শ্রমের অবশ্যই কী থাকবে? একটা বিনিময় মূল্য থাকবে। শ্রমিক এবং শ্রমের সম্পর্কটা সবসময় অবিচ্ছেদ্য থাকবে। যেখানে শ্রমের দরকার হবে সেখানে শ্রমিকেরও দরকার হবে, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে শ্রম বলতে আমরা বললাম যে এখানে কি যে নিয়োজিত ব্যক্তিবর্গের নিকট হতে প্রাপ্ত শ্রম বা সেবার একটা বিনিময় মূল্যকে আমরা বলছি শ্রম। এটিকে প্রত্যক্ষ শ্রম আবার পরোক্ষ শ্রম সেমভাবে কী করা যায়? আমরা বিভক্ত করতে পারবো। প্রত্যক্ষ শ্রমকে আবার প্রত্যক্ষ মজুরি নামে কী করা হয়? অভিহিত করা হয়। ঠিক আছে, তার মানে প্রত্যক্ষ শ্রম যে কথা, প্রত্যক্ষ মজুরিও একই কথা। এবার আমরা যাচ্ছি অন্যান্য খরচের মধ্যে। তাহলে অন্যান্য খরচ কি? এই যে কাঁচামাল, শ্রম বা প্রত্যক্ষ মজুরি ব্যতীত অন্যান্য যত ধরনের খরচ আছে তা এই শ্রেণীর আওতাভুক্ত, অর্থাৎ অন্যান্য খরচের মধ্যে আওতাভুক্ত। এটিকেও আমরা কি করতে পারি? যে প্রত্যক্ষ অন্যান্য খরচ এবং পরোক্ষ অন্যান্য খরচ এই দুই ভাগে বিভক্ত করতে পারি। তাহলে ব্যয় শ্রেণীবিভাগের প্রথম উপাদান যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের ছিল উৎপাদন ভিত্তিক। সেটিকে আবার কয়টি বিভক্ত করলাম আমরা? সেটা তিনটি এলিমেন্টস পেয়েছে, একটা কাঁচামাল, একটা শ্রম, একটা হচ্ছে অন্যান্য খরচ। যে কাঁচামাল বলতে বোঝানো হয় যেটা আমার প্রতিষ্ঠানের মূল হিসেবে কাজ করে, মূল পণ্য উৎপাদনের সহায়তাকারী হিসেবে কাজ করে, যেটি সেটা পণ্যটি উৎপাদন করা সম্ভব না, সেটিকে বলা হয় কাঁচামাল। সেটিকে আবার আমরা দুই ভাগে বিভক্ত করলাম, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। তারপরে শ্রম। শ্রম হচ্ছে ব্যক্তিবর্গের নিকট হতে প্রাপ্ত শ্রম বা সেবার একটা বিনিময় মূল্য, যেটিকে অবশ্যই আমরা আবার কি বলতে পারি? প্রত্যক্ষ মজুরি বলতে পারি। এবং শ্রমের অবশ্যই একটা বিনিময় মূল্য থাকবে। শ্রমিক এবং শ্রমের সম্পর্কটা কি থাকবে? অবিচ্ছেদ্য থাকবে। শ্রম যেখানে দরকার হবে শ্রমিকও সেখানে লাগবে। ওকে, এরপর শ্রম, এই প্রত্যক্ষ শ্রমকে আমরা কি বলতে পারি? প্রত্যক্ষ মজুরি নামে অভিহিত করতে পারি। অন্যান্য শ্রম হচ্ছে কাঁচামাল, শ্রম বা প্রত্যক্ষ মজুরি বাদে যে খরচগুলো আছে সেগুলোকে আমরা বলছি অন্যান্য খরচ, যাকে আমরা প্রত্যক্ষ অন্যান্য খরচ এবং পরোক্ষ অন্যান্য খরচ এই দুটি ভাগে কি করতে পারি? বিভক্ত করতে পারি। ওয়েল ডান। এবার আমরা নেক্সট যাব, দেখি কি আছে। নেক্সট আমাদের জন্য আছে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। সো কার্যভিত্তিক শ্রেণীবিভাগকে আমরা কি করতে পারি? তিনটি ভাগে আবার ব্যাখ্যা করতে পারি, বা এর এলিমেন্টস কয়টি? তিনটি, বা কম্পোনেন্টস কয়টি? তিনটি। কি কি? একটি হচ্ছে উৎপাদন ব্যয়, একটি হচ্ছে প্রশাসনিক খরচ, একটি হচ্ছে বাজারজাতকরণ বা বিপণন খরচ। তাহলে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ হচ্ছে আমার উৎপাদন ব্যয়, প্রশাসনিক খরচ এবং বাজারজাতকরণ বা বিপণন খরচ, বা একে আমরা কি বলতে পারি? বিক্রয় খরচ আমরা বলতে পারি। এই তিনটি নিয়ে কি গঠিত হয়েছে? তিনটি নিয়ে গঠিত হয়েছে, বলতে পারি বিক্রয় খরচ। বললেন। এবার আমরা এই তিনটির একটু বিস্তারিত আলোচনা করব যে উৎপাদন ব্যয় কী জিনিস, প্রশাসনিক খরচ কী জিনিস, বাজারজাতকরণ বা বিপণন খরচগুলো কী কী। তো চলো আমরা একটু দেখে নেই। তাহলে কার্যভিত্তিক শ্রেণীবিভাগের প্রথম এলিমেন্ট হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বলতে বোঝানো হয় যে উৎপাদন কেন্দ্র বা কারখানা মৌলিক কার্যক্রমের সাথে জড়িত প্রত্যক্ষ পরোক্ষ সকল ধরনের সমষ্টি। সকল ধরনের কিসের সমষ্টি? খরচের সমষ্টি। তাহলে এখানে উৎপাদন কেন্দ্র বা কারখানার যে মৌলিক কার্যক্রমগুলো আছে, মৌলিক কার্যক্রম কি? পণ্য উৎপাদন করা। সেই উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত সকল প্রত্যক্ষ এবং পরোক্ষ সকল ধরনের যতগুলো খরচ আছে তাদের সমষ্টিকে আমরা বলছি হচ্ছে কি ব্যয়? উৎপাদন ব্যয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রশাসনিক খরচ। প্রশাসনিক খরচ হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজের সংগঠিত যে খরচগুলো আছে সেগুলোকে আমরা বলছি প্রশাসনিক খরচ। অর্থাৎ পণ্য উৎপাদন করতে আমাদের কিছু প্রশাসনের সাহায্য লাগে, ঠিক আছে? সেই সাহায্যগুলোকে আমরা বলছি, বা সেই সাহায্যের জন্য সেখানে যে আমাদের খরচগুলো সংগঠিত হয় সেই খরচগুলোকে আমরা কার অন্তর্ভুক্ত করব? প্রশাসনিক খরচের অন্তর্ভুক্ত করে দেবো। এবার আসি বাজারজাতকরণ বা বিপণন বা বিক্রয় খরচ। সো বাজারজাতকরণ, বিপণন বা বিক্রয় খরচ বলতে বোঝানো হয় যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাজারজাতকরণ বা পণ্য বিপণনের জন্য যেসব খরচ সংগঠিত হয় তাদেরকে আমরা বাজারজাতকরণ বা বিপণন বা বিক্রয় খরচ বলে থাকি। প্রশাসনিক ও বাজারজাতকরণ খরচকে আবার একত্রিত আমরা কি বলি? বাণিজ্যিক খরচও বলে থাকি। তাহলে কার্যভিত্তিক শ্রেণীবিভাগের যে তিনটি উপাদান, প্রথমটা হচ্ছে উৎপাদন ব্যয় বা হচ্ছে উৎপাদন ব্যয়। সো এই উৎপাদন ব্যয়কে আমরা যখন উৎপাদন ব্যয় বিবরণী করেছিলাম একে আমরা কারখানা ব্যয় বলেছিলাম বা কারখানা উৎপাদন ব্যয় বলেছিলাম। তাহলে
কারখানা উৎপাদন প্রক্রিয়া ব্যয়গুলো কী কী হতে পারে? আমরা তো বললাম যে উৎপাদন কেন্দ্র বা কারখানা মৌলিক কার্যক্রমের সাথে জড়িত প্রত্যক্ষ পরোক্ষ খরচের সমষ্টি হলো উৎপাদন ব্যয়। এই খরচগুলো কী কী হতে পারে? খরচগুলো হতে পারে কারখানার ব্যয়, তারপর কী হতে পারে এবং অন্যান্য পরোক্ষ যে খরচ সেগুলো হইতে আমার পারে এখানে। অর্থাৎ কারখানার ব্যয়টা আমরা কি বলবো? উৎপাদন ব্যয়ের মধ্যে যায়। এরপর প্রশাসনিক খরচ যেগুলো আছে, প্রশাসনের বলতে বোঝানো যে প্রশাসনিক কাজে সংগঠিত খরচকে আমরা প্রশাসনিক ব্যয়। যেমন আমরা এখানে বলতে পারি তোমার হচ্ছে অফিস ভাড়া, এটা একটা প্রশাসনিক খরচ। সো এই আমরা কারখানা উৎপাদন ব্যয়কে আমরা বলছি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত যায় এবং হচ্ছে তোমার প্রশাসনিক খরচের মধ্যে আমরা কি বললাম? অফিস খরচ যায়। এরপরে বাজারজাতকরণ বা বিপণন বা বিক্রয় খরচের মধ্যে কী কী যায়? যে তুমি পণ্য উৎপাদন করছে সেটি চূড়ান্ত ভোক্তার কাছে পাঠাবা, তার জন্য তোমাকে একটা কি লাগবে? ভ্যান করা লাগবে। সো আমরা পরিবহন খরচ বলতে পারি। তারপর এই পণ্যটা সম্পর্কে তোমার কী করতে হবে? ওই ক্রেতাকে তোমার জানাতে হবে, তার জন্য তোমাকে হয়তো বা বিজ্ঞাপন দিতে হতে পারে। সো বিজ্ঞাপন খরচ করতে পারে। তারপর পণ্যটা বিক্রয় বেশি করার জন্য বিক্রয় কর্মীকে কমিশন দিতে হতে পারে। সো এই বিক্রয় কর্মীদের কমিশন, তাদের বেতন, তারপর তোমার হচ্ছে পরিবহন, বিজ্ঞাপন, এগুলো হচ্ছে আমার কিসের মধ্যে যায়? আমার এই বাজারজাতকরণ বা বিপণন বা বিক্রয় খরচের মধ্যে পড়ে। ওয়েলডান। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রকৃতি অথবা আচরণগত শ্রেণীবিভাগ। সো উৎপাদনের পরিমাণে তারতম্যের কারণে ব্যয়ের পরিমাণ পরিবর্তন হয় কিনা তার উপর ভিত্তি করে যে শ্রেণীবিভাগ করা হয় তাকে আমরা বলছি প্রকৃতিগত বা আচরণগত শ্রেণীবিভাগ। আমি আবার বলছি, উৎপাদনের পরিমাণের তারতম্যের কারণে, কারণ উৎপাদনের পরিমাণটা সবসময় সেম থাকে না, কখনো আমরা বেশি করি কখনো কম করি। চাহিদার দিক থেকে অনেক সময় যেটুকু আমার চাহিদা থাকে তার থেকে বেশি হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যেটুকু চাহিদা সেটাও কখনো ফিল আপ হয় না। সো এই তারতম্যের পরিমাণের কারণে ব্যয়ের পরিমাণ পরিবর্তন হবে কিনা তার উপর আমরা ভিত্তি করে যে শ্রেণীবিভাগটা করবো সেটাকে আমরা বলছি প্রকৃতি অথবা আচরণগত শ্রেণীবিভাগ। এটিরও আবার তিনটি এলিমেন্টস আছে, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, একটি হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয়, একটি হচ্ছে আমার আধা পরিবর্তনশীল ব্যয়। সো পরিবর্তনশীল ব্যয় কী বা এই জিনিসটা বলতে কী বোঝাবে? এর উদাহরণ কী? স্থির বা স্থায়ী ব্যয় কি, এর উদাহরণ কী? আধা পরিবর্তনশীল ব্যয় কী এবং এর উদাহরণ কী? এটা আমরা এখন দেখব। সো পরিবর্তনশীল ব্যয় যদি আমরা প্রথমে দেখি, তাহলে পরিবর্তনশীল ব্যয় বলতে বোঝানো হয় যে উৎপাদিত পণ্যের সংখ্যার অনুপাতে বা একটা পণ্য উৎপাদনের সাথে সাথে যদি তার পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যদি একক প্রতি মূল্য হ্রাস পায়, তখন আমরা বলবো তাকে হচ্ছে তোমার পরিবর্তনশীল ব্যয়। উৎপাদিত পণ্যের সংখ্যার অনুপাতে যে সকল ব্যয় হ্রাস বৃদ্ধি ঘটে সেগুলোকে বলছে পরিবর্তনশীল ব্যয়, বা এর একটি অপর নাম হচ্ছে আমাদের চল ব্যয়। সো পরিবর্তনশীল ব্যয় যে কথা, আমার চল ব্যয় একই কথা। যেমন কি, যে ব্যবহৃত কাঁচামাল, বিক্রয় কমিশন, ওভারটাইম, মজুরি। অর্থাৎ মোট কথা পরিবর্তনশীল ব্যয় বলতে বোঝানো হয় যে উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়টা হ্রাস বা বৃদ্ধি পায় তাকে আমরা বলছি কি? পরিবর্তনশীল ব্যয়। যেমন আমরা কাঁচামালের কথা বলছি, এখন ধরো আমি আগে 10 ইউনিট পণ্য উৎপাদন করতাম, তো এখন বর্তমানে 10 ইউনিট থেকে বৃদ্ধি করে আমি 5 বৃদ্ধি করে করলাম 15। তার মানে অবশ্যই এই উৎপাদনের হ্রাস বৃদ্ধির কারণে আমার কি হবে? কাঁচামালটাও হ্রাস বৃদ্ধি পাবে। সো এই ধরনের ব্যয়কে বলছি আমরা কি ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। এরপর হচ্ছে স্থির ব্যয় যেটা। আচ্ছা, এর আগে আমরা একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, একটি আলমারি তৈরি করতে 100 কেজি কাঠ লাগলে 10টি আলমারি তৈরি করতে লাগবে কত? 100 গুণন 10 আমার হচ্ছে 1000 কেজি কাঠ লাগবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কাঠ অর্থাৎ কাঁচামালের ব্যবহার বেড়ে যাচ্ছে। সো এটি একটি পরিবর্তনশীল ব্যয়, যেটা আমরা একটু আগে বললাম যে 10 ইউনিট পণ্য উৎপাদন করছি, পরে 5 ইউনিট আবার বৃদ্ধি করছে, তার ফলে কি হয়েছে? আমার উৎপাদনের পরিমাণটা হ্রাস বৃদ্ধি হয়েছে। তো যেহেতু হ্রাস বৃদ্ধি হয়েছে তার মানে এটা হচ্ছে কী ধরনের ব্যয়? আমাদের পরিবর্তনশীল ব্যয়। সো এই সংজ্ঞাগুলো জাস্ট মনে রাখতে হবে এবং কিছু লজিক এখানে খাটাতে হবে, যার ফলে আমাদের কি হবে? সঠিক অ্যান্সারটি আমরা অপশন থেকে বেছে নিতে পারবো। এবার আমরা দেখব তোমার হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট। আগেটা ছিল আমাদের ভেরিয়েবল কস্ট। সো স্থির বা স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্টের ক্ষেত্রে দেখছি যে সকল ব্যয় আমাদের উৎপাদনের পরিমাণ হ্রাস বা বৃদ্ধির সাথে কখনো পরিবর্তন হয় না। আগেও যেরকম ছিল এখন এরকম আছে, হোক সেটা উৎপাদন বৃদ্ধি বা উৎপাদন শূন্য হলেও সেই ব্যয়গুলো কখনো পরিবর্তন হবে না। তার মানে যে ব্যয়গুলো উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে জড়িত না, সেই ব্যয়গুলোকে আমরা বলছি তোমার হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয়। আচ্ছা, যেমন কি হতে পারে? কারখানা ভাড়া, অফিস ভাড়া, কর্মকর্তাদের বেতন ইত্যাদি। এখন তোমার এখানে উৎপাদনের পরিমাণ আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখি, উদাহরণ না, আমরা দেখি একটু স্থায়ী ব্যয়টা কি। ধরলাম আমার প্রতিষ্ঠানের ওই যে 10 ইউনিট পণ্য উৎপাদন করেছিলাম, সেখান থেকে আমরা কি করলাম? 5 ইউনিট পণ্য বৃদ্ধি করে দিলাম, তাহলে কত হলো? 15। এখন এই ইউনিট পরিবর্তন যখন বাড়ছে তখন তুমি কি করছো? নর্মালি তোমার কাঁচামালের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তোমার মজুরিটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তোমাকে এই উৎপাদনের পরিমাণের কারণে ভাড়াটা বেশি দিতে হচ্ছে, কারখানা ভাড়া, অফিস ভাড়া না, তোমাদের কি কর্মকর্তাদের বেতন দিতে হচ্ছে না? কর্মকর্তাদের তোমাকে বেতন দিতে হচ্ছে না, কিন্তু তোমাকে মজুরি অর্থাৎ শ্রমিকদের বেতন দিতে হচ্ছে। সে শ্রমিক এবং কর্মচারী কিন্তু কর্মকর্তা কিন্তু আলাদা, বা কর্মকর্তা এবং কর্মচারী কিন্তু আলাদা। যারা তোমার হচ্ছে ডিরেক্টলি পণ্য উৎপাদনের সাথে জড়িত থাকে তাদের
তাদেরকে আমরা নর্মালি কর্মচারী বলি, এবং যারা ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত তাদেরকে আমরা বলছি কর্মকর্তা। সো তারা পায় বেতন এবং কর্মচারীরা পায় হচ্ছে মজুরি। সো মজুরিটা তোমার বাড়তে পারে, কিন্তু কখনোই কর্মকর্তাদের বেতন কিন্তু বাড়বে না। সো উৎপাদনের পরিমাণ যদি আমার 10 থেকে 20ও চলে যায়, যতই হ্রাসবৃদ্ধি হোক না কেন, আমাদের যে ব্যয়গুলো কখনো পরিবর্তন হয় না সেগুলোকে আমরা বলছি স্থির বা স্থায়ী ব্যয়, এবং সেই ব্যয়গুলো হচ্ছে আমার অফিস ভাড়া, তারপর কারখানা ভাড়া এবং কর্মকর্তাদের বেতন ইত্যাদি হতে পারে, ইত্যাদি আরও যেগুলো ব্যয় আছে। আচ্ছা, এবার হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় বা আধা স্থায়ী ব্যয়। তাহলে আধা স্থায়ী ব্যয় বা আধা পরিবর্তনশীল ব্যয় বলতে বোঝানো হয় যে উৎপাদনের বৃদ্ধি, হ্রাস এবং সাথে বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে যে ব্যয়টা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকবে, তারপর আবার সেটি পরিমাণটা বৃদ্ধি পাবে, সেটিকে আমরা বলছি কি আধা পরিবর্তনশীল ব্যয়। আমি আবার বলছি যে উৎপাদনের বৃদ্ধি হ্রাসের বা বৃদ্ধি হ্রাসের সাথে যে ব্যয়টা একটি স্তর পর্যন্ত, নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকবে এবং তার পরবর্তীতে আবার সেটি বৃদ্ধি পাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। সেটি কি কি হতে পারে? যেমন আমরা বললাম টেলিফোন বিল এবং বিদ্যুৎ বিল। কেন টেলিফোন বিল বিদ্যুৎ বিল হয়? তুমি একটু খেয়াল করো, যখন আমরা বিদ্যুৎ বিলের কথা যদি চিন্তা করি, আমাদের কিন্তু নির্দিষ্ট ইউনিট আছে। আমার যতদূর মনে হচ্ছে তোমার 1 থেকে 50 যদি যায়, তার জন্য আমাকে 5 টাকা করে প্রতি ইউনিটে কাটে। যদি আমার 50 থেকে যদি 75-এ চলে যায়, অর্থাৎ 1 থেকে 75-এ চলে যায়, তাহলে আমাকে হয়তো বা তোমার হচ্ছে 5.50 এরকম সামথিং কেটে, যাই হোক আমরা ধরে নিলাম, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আসলে বিদ্যুৎ অফিসের হিসাব করা হয় যে 1 থেকে 50 পর্যন্ত গেলে তাদের ইউনিট প্রতি তারা 5 টাকা ধরে, এবং 75-এ চলে গেলে তারা 5.50 ধরে, এবং এটা যদি 100-তে চলে যায় তখন তারা হয়তো বা 6 টাকা ধরে, এরকম। তাহলে দেখো একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত তাদের ব্যয়টা ফিক্সড আছে বা মানে অপরিবর্তনশীল আছে, বা হচ্ছে তোমার কম আছে। তারপরে কি হচ্ছে, যখন তাদের ইউনিটটা বৃদ্ধি পাচ্ছে, এই স্তরের পর যখন যে বৃদ্ধি পাচ্ছে 50 স্তর পর্যন্ত, তো আমাদের হচ্ছে কি হ্রাস পাচ্ছে বা কমই দেখাচ্ছে, কিন্তু যখন 50 থেকে সেটি 75 হয়ে যাবে তখন 50 পয়সা বেড়ে যাচ্ছে, তখন আবার যখন এই 75 থেকে 100-তে চলে যাবে তখন সেটি 5.5 থেকে আবার কততে চলে যাচ্ছে, 6-এ চলে যাচ্ছে। সো এই ধরনের ব্যয়কে আমরা বলবো আধা পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ যে সকল ব্যয় একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থির থাকে এবং পরবর্তীতে উৎপাদন কার্যাবলী বৃদ্ধি বা হ্রাসের সাথে পরিবর্তিত হয়ে থাকে, তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলা হয়। যেমন হচ্ছে আমার টেলিফোন বিল, বিদ্যুৎ। টেলিফোন বিলও কিন্তু সেম, যে তুমি যখন কথা বলবা তোমাকে হয়তো বা এরকম বলবে যে 1 মিনিট কথা বললে তোমার হচ্ছে 2 টাকা কাটবে, কিন্তু 2 মিনিট কথা বলে তোমার হয়তো বা 4 টাকা কাটার কথা, সেখানে 4 টাকা না কেটে তোমার ধরো হয়তো বা 3.5 3.5 টাকা কেটেছে। সো এই ব্যয়গুলোকে আমরা বলছি হচ্ছে কি ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয়। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেটি দেখব সেটা হচ্ছে আরোপণযোগ্য খরচ। সো আরোপণযোগ্য খরচগুলো কি? প্রথমত দেখি যে প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি ছাড়া আরও অনেক প্রকার ব্যয় আমাদের সরাসরি উৎপাদনের সাথে কী করা যায়, চিহ্নিত করা যায় বা সেগুলো জড়িত থাকে, সেগুলোকে আমরা বলছি যে প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ। যেমন কি নকশা খরচ, তারপর হচ্ছে প্রতিচিত্র খরচ, সাজ, কংক্রিট মিক্সারের ভাড়া, দরপত্র মূল্য ইত্যাদি হচ্ছে আমাদের কিসের মধ্যে পড়বে, আরোপণযোগ্য খরচের মধ্যে পড়বে। অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম ছাড়া যে সকল খরচ আমাদের কিসের মধ্যে যাবে, উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকবে, তাদেরকে আমরা কি বলতে পারবো, আমরা তাদেরকে আবার আরোপণযোগ্য খরচ বলতে পারবো, অর্থাৎ প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ বলতে পারবো। এই জাতীয় ব্যয় আবার কার সাথে সম্পর্কিত, আধা পরিবর্তনশীল ব্যয় বা এই আধা পরিবর্তনশীল ব্যয়কে আমরা মিশ খরচও বলে থাকি, তাদের আবার অন্তর্গত। এরপরে আসা হচ্ছে প্রত্যক্ষ গেল, তারপরে পরোক্ষ আরোপণযোগ্য খরচ। সো পরোক্ষ আরোপণযোগ্য খরচ বলতে বোঝানো হয় যে পরোক্ষ মাল এবং পরোক্ষ শ্রম বাদে অন্যান্য পরোক্ষ শ্রম এ খরচের অন্তর্ভুক্ত। পরোক্ষ মাল এবং পরোক্ষ শ্রম বাদে অন্যান্য যে ধরনের শ্রমগুলো আছে বা অন্যান্য যে ধরনের ব্যয়গুলো আছে, সেগুলো আমাদের কিসের অন্তর্ভুক্ত, পরোক্ষ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। এ ধরনের ব্যয়কে উৎপাদিত প্রতিটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না। যেমন কারখানা ভাড়া, কারখানা ছাপা, মণিহারি, যন্ত্রপাতি অপচয়, মেরামত, রক্ষণাবেক্ষণ, এগুলোকে কখনোই আমরা কি করতে পারবো না, উৎপাদিত প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা চিহ্নিত করতে পারবো না। তার মানে এটি আমাকে বুঝতে হবে যে কোনগুলোকে আমরা বলছি তোমার উৎপাদন ভিত্তিক, কোনগুলোকে বলছি কার্যভিত্তিক, কোনগুলোকে আমরা আরোপণ ভিত্তিক বলছি, এবং এদের মাঝে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো বোঝানো, সেগুলো দ্বারা কী বোঝানো হয় তার ডেফিনেশন এবং তার উদাহরণগুলো কী কী হতে পারে, এগুলো আমাকে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করে নিতে হবে। তাহলে আমাদের এমসিকিউতে এখান থেকে কী হবে, অনেক ইজি হয়ে যাবে। এবার আসে আমরা একটু অনুশীলনে দেখি কী ধরনের এমসিকিউ এখান থেকে আসে। আমরা বলছি প্রথম এমসিকিউ হচ্ছে আমাদের কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়। তাহলে আধা পরিবর্তনশীল ব্যয় আমরা বললাম কি, যে ব্যয়টা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকে, তারপরে উৎপাদনের বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে সেটা আবার কি হয়, বাড়তে থাকে, সেটাকে আমরা বলছি আধা পরিবর্তনশীল ব্যয়। আমরা সেখানে উদাহরণ দিয়েছিলাম যে একটা বিদ্যুৎ বিল একটা 50 ইউনিট পর্যন্ত যে বিল ধরে পার ইউনিট, সেটা 75 গেলে তার থেকে বেশি ধরে, 100 গেলে তার থেকে বেশি ধরে। সো টেলিফোন ক্ষেত্রে একই কথা, 1 মিনিট কথা বলে যে টাকা ধরে, 2 মিনিট তার থেকে একটু কম ধরে, আবার পরবর্তীতে 3 মিনিটে গেলে তার থেকে আবার বেশি যায়। এরকম যে ব্যয়গুলোতে সেগুলোকে আমরা বলছি কী ব্যয়,
আমার আধা পরিবর্তনশীল ব্যয়, তাহলে এখানে দেখো বেতন মজুরি হচ্ছে না, অবচয় হচ্ছে না, এখানে মনিহানি হচ্ছে না, অ্যান্সার হচ্ছে আমার টেবিল। তারপর হচ্ছে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি উৎপাদনে কি থাকে? পরিবর্তনশীল ব্যয়টা একক প্রতি উৎপাদনে স্থির থাকে, ঠিক আছে? পরিবর্তনশীল ব্যয়টা সবসময় একক প্রতি উৎপাদনে কি থাকবে? আমার স্থির থাকবে। আচ্ছা, এরপরে কোনটি পরিবর্তনশীল ব্যয়? তাহলে কোনটি পরিবর্তনশীল ব্যয়? আমরা জানি পরিবর্তনশীল ব্যয় কি? উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়টা পরিবর্তন হয় তাকে আমরা বলছি কি? আমার পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে কোনটি পরিবর্তনশীল ব্যয়? অবশ্যই তোমরা ধরতে পেরেছো, এখানে হচ্ছে আমার কাঁচামালটা হচ্ছে এখানে পরিবর্তনশীল ব্যয়। তাহলে এইভাবে আমাকে হচ্ছে প্রশ্ন এখান থেকে এমসিকিউতে পরীক্ষায় করা হয়। তো আশা করছি তোমরা যদি লেকচারটি অনেক সুন্দরভাবে মনোযোগ সহকারে করে থাকো তাহলে এই ধরনের এমসিকিউগুলোতে তোমরা সমস্যা ফেস করবে না, ঠিক আছে? সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমাদের এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী কোনো লেকচারে তোমাদের সাথে আবার হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।